নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিপ্রদীপ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ উপন্যাসের ত্রয়োদশ পর্ব। 1 বছর কেটে গেল, আবার শ্রাবণ মাস। হঠাৎ দাদার শালার একখানা চিঠি পেলাম কলকাতা থেকে। দাদার বড় অসুখ, চিকিৎসার জন্য তাকে আনা হয়েছে ক্যাম্বেল হাসপাতালে। পত্র পেয়ে প্রাণ উড়ে গেল। সাধুজির কাছে বিদায় নিয়ে কলকাতায় এলাম। হাসপাতালে দাদার সঙ্গে দেখা করলাম। সামান্য ব্রণ থেকে দাদার মুখে হয়েছে ইরিসিপ্লাস। আজ সকালে অস্ত্র করা হয়ে গিয়েছে। দাদা আমায় দেখে শরীরে যেন নতুন বল পেল। সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে বসে রইলাম দাদার কাছে। দাদা বললে, এখানে বেশ খেতে দেয় জিতু। রোজ প্রতি বেলায় একখানা বড় পাউরুটি আর আধশের করে দুধ দিয়ে যায়। দেখিস এখন এখনই আনবে, খাবি রুটি একখানা? পরদিন সকালে আবার গেলাম হাসপাতালে। আঙুর কিনে নিয়ে গিয়েছিলাম বউবাজারের মোড় থেকে। দাদাকে বসে বসে খাওয়ালাম। দুপুরের আগে চলে আসছি, দৌড় পর্যন্ত এসেছি। দাদা পিছু ডাকলে, জিতু শোন। দাদা বিছানার ওপর উঠে বসেছে। তার চোখ দুটিতে যেন গভীর হতাশা ও বিষাদ মাখানো। বললে, জিতু, তোর বৌদিদি একেবারে নিপাট ভালো মানুষ, সংসারের কিছু বোঝে না, ওকে দেখিস। আমি বিস্ময়ের সঙ্গে বললাম, ও কি কথা দাদা? তুমি সেরে ওঠো, তোমায় বাড়ি নিয়ে যাব, তোমার সংসার তুমি দেখবে। দাদা চুপ করে রইল। বিকেলে দাদার ওয়ার্ডে ঢোকবার আগে মনে হলো দাদা তো বিছানাতে বসে নেই। গিয়ে দেখি দাদা আগাগোড়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মাথার কাছে চাটে দেখি জ্বর উঠেছে 104 ডিগ্রির ঘরে। পাশের বিছানার রোগী বললে, আপনি চলে যাবার পরে খুব জ্বর এসেছে, কোনো কথা বলতে পারেননি। আপনি আসবার আগে ডেকেছিলাম, সাড়া পাইনি। সেদিন সারাদিন তেমনিভাবে কেটে গেল। পরদিনও তাই। দাদার জ্ঞান আর ফিরে এলো না, জ্বরও কমল না। পরদিন রাত্রে আমি রোগীর কাছে রইলাম। ওহ, কি বর্ষা সে রাত্রে! ঘন কৃষ্ণ শ্রাবণের মেঘপুঞ্জে আকাশ ছেয়ে গিয়েছে। নির্নিরীক্ষা অন্ধকারে কোথাও একটা তারা চোখে পড়ে না। একখানা বই পড়ছিলাম দাদার বিছানার ধারে বসে। রাত 12টায় একবার নার্স এলো। আমি তাকে বললাম, রোগীর অবস্থা খারাপ, একবার রেসিডেন্ট মেডিকেল অফিসারকে ডাকাও। ডাক্তার এলো, চলেও গেল। রাত তখন 1:30। বাইরে কি ভীষণ মুষলধারে বৃষ্টি নেমেছে। আকাশ ভেঙে পড়বে বুঝি পৃথিবীর ওপরে, সৃষ্টি বুঝি ভাসিয়ে নিয়ে যাবে। একজন ছাত্র এসে রোগী দেখে বললে, ইঞ্জেকশন দিতে হবে। আমি বললাম, বেশ দিন। তারপর আমি বাইরে এসে দাঁড়ালুম। ঘন মেঘে মেঘে আকাশ অন্ধকার। হাসপাতালের বারান্দাতে কুলিরা ঘুমোচ্ছে। টিটেনাস ওয়ার্ড থেকে অনেকক্ষণ ধরে আর্ত পশুর মতো চিৎকার শোনা যাচ্ছে। একবার সেটা থামছে, আবার জোরে জোরে হচ্ছে। সামনের ওয়ার্ডে মেম নার্সটা ঘুরে বেড়াচ্ছে বারান্দাতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে হেডলাইট জ্বালিয়ে একখানা মোটর এসে ওয়ার্ডের সামনে দাঁড়ালো। সুপারিনটেন্ডেন্ট তদারক করতে এসেছেন। দাদাকে তিনি দেখলেন, নার্সকে কি বললেন, ছাত্রটিকে ডেকে কি জিজ্ঞেস করলেন। ছাত্রটি আর একটা ইঞ্জেকশন দিলে। রাত 2:30। বৃষ্টি আবার শুরু হয়েছে। হাসপাতালের বারান্দার ওদিকের আলোগুলো নিভিয়ে দিয়েছে, অনেকটা অন্ধকার। দাদার সঙ্গে অনেক কথা বলবার ইচ্ছে হচ্ছিল। ছেলেবেলার কথা, দার্জিলিংয়ের কথা, সেই আমরা কাট রোড ধরে উমপ্লাংয়ের মিশন হাউস পর্যন্ত বেড়াতে যেতুম, মনে আছে দাদা? একদিন থাপা তোমাকে কাদার পুতুল গড়িয়ে দিয়েছিল। মুরগির ঘরে লুকিয়ে তুমি আর আমি মিছরি চুরি করে শরবত খেতুম। তুমি দোকান করলে 8 ঘরাতে বাবা মারা যাওয়ার পরে 5 সের নুন, 2.5 সের আটা, 5 পোয়া চিনি নিয়ে।
সবাই ধার নিয়ে দোকান উঠিয়ে দিলে। বৌদিদিকে কি বলবো দাদা? এবার এসে দাদার খাটের পাশে বসে রইলাম। একটানা বৃষ্টিপতনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে কেবল টিটেনাস ওয়ার্ড থেকে বৃষ্টির শব্দ ছাপিয়েও সেই আর্ত চিৎকারটা শোনা যাচ্ছে। একটা ছোট ছেলের টনসিল কাটা হয়েছিল। সে একবার ঘুম ভেঙে উঠে খাবার চাইলে, কুলিটা উঠে তাকে জল দিলে। এই কুলিগুলো, ওই বুড়ো ম্যাথরটা, নার্সেরা, এরা ঘুমোয় কখন? সারা রাত জেগে জেগে রোগীদের ফাইফরমাস খাটছে। দাদার অবস্থা খারাপ বলে সবাই এসে একবার করে দেখে যাচ্ছে। নার্স যে কতবার এলো। সবাই তটস্থ। দাদাকে বাঁচাবার জন্য সবারই যেন প্রাণপণ চেষ্টা। বাঁচলে সবাই খুশি হয়। নার্স একবার আমায় বললে, তুমি একটু ঘুমিয়ে নাও বাবু, সারা রাত জেগে বসে থাকলে অসুখ করবে তোমার। হাসপাতালটিকে আমার মনে হলো যেন স্বর্গ। আর্তের সেবা যেখানকার মানুষে মন প্রাণ দিয়ে করে, সে স্বর্গই। ওই বুড়ো ম্যাথরটা এখানকার দেবদূত। যেদিন কয়েক শতাব্দী আগে শ্রী চৈতন্য গৃহত্যাগ করেছিলেন কিংবা শঙ্করাচার্য সংসারের অসারত্ব সম্বন্ধে চিন্তা করেছিলেন, তাদের স্বপ্নে এই স্বর্গের কল্পনা ছিল। চৈতন্যদেবের সংকীর্তনের দলে নবদ্বীপের গঙ্গার তীরে এই বুড়ো ম্যাথরটা যোগদান করতে পারত। তিনি ওকে কোল দিতেন। ঝাড়খণ্ডের পথে শ্রীক্ষেত্র রওনা হবার সময় ওকে পার্শ্বচর করে নিতেন। রাত 3:30। রাত কি আজ পোয়াবে না? বৃষ্টি একটু থেমেছে, আকাশ কিন্তু মেঘে মেঘে কালো। এই সময় দাদার নাভিশ্বাস উপস্থিত হলো। কলের ঘোলা জল দাদার মুখে দিলাম। কানের কাছে গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম উচ্চারণ করলাম। এই বিপদের সময় কি জানি কেন মালতীর কথা মনে পড়ল। মালতী যদি এখানে থাকত। আটঘরার অসত্যতলার সেই বিষ্ণু মূর্তির কথা মনে পড়ল। হে দেব, দাদার যাওয়ার পথ আপনি সুগম করে দিন। আপনার আশীর্বাদে তার জীবনের সকল ত্রুটি, সকল গ্লানি ধুয়ে মুছে পবিত্র হোক। যে সমুদ্রে আপনার অনন্ত শয্যা, যে লোকালোক পর্বত আপনার মেখলা, সেসব পার হয়েও বহু দূরের যে পথে দাদার আজ যাত্রা, আপনার কৃপায় সে পথ তার বাধাশূন্য হোক, নির্ভয় হোক, মঙ্গলময় হোক। পাশের বিছানার রোগী বললে, একবার মেডিকেল অফিসারকে ডাকান না। আমি বললাম, আর মিথ্যে কেন? তারপর আরো ঘণ্টাখানেক কেটে গেল। আমার ঘুম এসেছে, ভয়ানক ঘুম। কিছুতেই আর চোখ খুলে রাখতে পারিনি। মধ্যে নার্স দুবার এলো, তা আমি ঘুমের ঘোরেই জানি। আমায় জাগালে না। পা টিপে টিপে এলো, পা টিপেই চলে গেল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ভোর হবার দেরি নেই। হাসপাতালের আলো নিষ্প্রভ হয়ে এসেছে, কিন্তু ঘন কালো মেঘে আকাশ ঢাকা। দিনের আলো যদিও একটু থাকে, বোঝা যাচ্ছে না। দাদার খাটের দিকে চেয়ে আমি বিস্ময়ে কেমন হয়ে গেলাম। এখনো ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি? দাদার খাটের চারিপাশে অনেক লোক দাঁড়িয়ে। অর্ধচন্দ্রাকারে ওরা দাদার খাটটাকে ঘিরে দাঁড়িয়েছে। শিয়রের কাছে মা, ডান দিকে বাবা, বাবার পাশেই আটঘরার সেই হিরু রায়। স্যালাইনের টিনটা যেখানে ঝোলানো, সেখানে দাঁড়িয়ে আমাদের চা বাগানের নেপালি চাকর থাপা। ছেলেবেলায় দাদাকে যে কোলে পিঠে করে মানুষ করেছিল। তারপরই আমার চোখ পড়ল খাটের বাঁদিকে। সেখানে দাঁড়িয়ে আছে ছোট কাকিমার মেয়ে পানি। এদের মূর্তি এত সুস্পষ্ট বাস্তব যে একবার আমার মনে হলো ওদের সকলেই দেখছে বোধহয়। পাশের খাটের রোগীর দিকে চেয়ে দেখলুম, সে যদিও জেগে আছে এবং মাঝে মাঝে দাদার খাটের দিকে চাইছে, কিন্তু তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল মুমূর্ষু দাদাকে ছাড়া সে আর কিছু দেখছে না। অথচ কেন দেখতে পাচ্ছে না এত স্পষ্ট প্রত্যক্ষ সজীব মানুষগুলোকে, কেন যে ওরা দেখে না, এ ভেবে ছেলেবেলা থেকে আমার বিস্ময়ের অন্ত নেই। আমি জানি এসব কথা লোককে বিশ্বাস করানো শক্ত। মানুষ চোখে যা দেখে না, ব্যক্তিগত অভিজ্ঞতায় যা পারে না, তা বিশ্বাস করতে সহজে রাজি হয় না। এই জন্যে হাসপাতালের এই রাত্রিটির কথা আমি একটি প্রাণীকেও বলিনি কোনোদিন। 2-3 মিনিট কেটে গেল। ওরা এখনো রয়েছে। আমি চোখ মুছলাম, এদিক ওদিক চাইলাম, চোখে জল দিলাম উঠে।
এখনো ওরা রয়েছে। ওদের সবারই চোখ দাদার খাটের দিকে। আমি ধীরে ধীরে উঠে গিয়ে পানির কাছে দাঁড়ালাম। ওরা সবাই হাসি মুখে আমার দিকে চাইলে। কত কথা বলবো ভাবলাম, মাকে, বাবাকে, পানিকে। থাপা কবে মারা গিয়েছে জানি নে, সে এখনো তাহলে আমাদের ভোলেনি। তাকে কি বলবো ভাবলাম, কিন্তু মুখ দিয়ে আমার কথা বেরুলো না। এই সময় নার্স এলো। আমি আশ্চর্য হয়ে ভাবছি, নার্স কি এদের দেখতে পাবে না? এই তো সবাই এরা এখানে দাঁড়িয়ে। নার্স কিন্তু এমনভাবে এলো যেন আমি ছাড়া সেখানে আর কেউ নেই। দাদার মুখের দিকে চেয়ে বললে, এ তো হয়ে গিয়েছে। এ কুলি, কুলি। কুলি খাটটাকে ঘেরাটোপ দিয়ে ঢেকে দিতে এলো। তখনও ওরা রয়েছে। তারপর আমার একটা অবসন্ন ভাব হলো। আমার সেই সুপরিচিত অবসন্ন ভাবটা। যখনই এরকম আগে দেখতাম তখনই এরকম হতো। মনে পড়ল কতদিন পরে আবার দেখলাম আজ। বহুকাল পরে এই জিনিসটা পেয়েছি। হারিয়ে গিয়েছিল, সন্ধান পাইনি অনেক দিন। ভেবেছিলুম আর বোধহয় পাব না। আজ দাদার শেষ শয্যার পাশে দাঁড়িয়ে তা ফিরে পেয়েছি। আমার গা যেন ঘুরে উঠল। পাশের চেয়ারে ধপ করে বসে পড়লাম। নার্স আমার দিকে চেয়ে বললে, পুওর বয়। জীবনে নিষ্ঠুর ও হৃদয়হীন কাজ একেবারে করিনি তা নয়, কিন্তু বৌদিদিকে দাদার মৃত্যু সংবাদটা দেওয়ার মতো নিষ্ঠুর কাজ আর যে কখনো করিনি এ কথা শপথ করে বলতে পারি। বেলা 2টোর সময় দাদার বাড়ি গিয়ে পৌঁছলাম। পথে দাদার শ্বশুরবাড়ির এক শরিকের সঙ্গে দেখা। আমার মুখের খবর শুনেই সে গিয়ে নিজের বাড়িতে অবিলম্বে খবরটি জানালে। বোধহয় যেন বৌদিদিদের ওপর আড়ি করেই ওদের বাড়ির মেয়েরা, যারা দাদার অসুখের সময় কখনো চোখের দেখাও দেখতে আসেনি, চিৎকার করে কান্না জুড়ে দিলে। বৌদিদি তখন অত বেলায় 2টো রেঁধে ছেলে মেয়েকে খাইয়ে আঁচিয়ে দিচ্ছে, নিজে তখনও খায়নি। পাশের বাড়িতে কান্নার রোল শুনে বৌদিদি বিস্ময় সুরে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে বিনু, ওরা কাঁদছে কেন রে? কি খবর এলো ওদের? কারো কি অসুখ বিসুখ? এমন সময় আমি বাড়ি ঢুকলাম। আমাকে দেখে বৌদিদির মুখ শুকিয়ে গেল। বললে, ঠাকুরপো, তোমার দাদা কোথায়? আমি বললাম, দাদা নেই, কাল মারা গিয়েছে। বৌদিদি কাঁদলে না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইল আমার মুখের দিকে চেয়ে। পাশের বাড়িতে তখন ইনিয়ে বিনিয়ে নানা ছন্দে ও সুরে শোক প্রকাশের ঘটা কি। পাড়ার অনেক মেয়ে এলেন সান্ত্বনা দিতে বৌদিদিকে, কিন্তু একটু পরে যখন বৌদিদি পুকুর ঘাটে নাইতে গেল, সঙ্গে একজন যাওয়া দরকার নিয়ম মতো, তখন এক একটা অজুহাতে যে যার বাড়িতে চলে গেল। আমি বিস্মিত হলাম এই ভেবে যে এরা তো বৌদিদির বাপের বাড়িরই লোক। তার একটু পরে বৌদিদি খানিকটা কাঁদলে। হঠাৎ কান্না থামিয়ে বললে, শেষকালে জ্ঞান ছিল ঠাকুরপো? সেই তো মরেই গেল, হাসপাতালে না নিয়ে গেলেই হতো, তবু আপনার জন কাছে থাকত। আমি বললাম, বৌদিদি তুমি ভেবো না, এখানে যেরকম গতিক দেখছি তাতে এখানে থাকলে দাদার চিকিৎসাই হতো না। এখানে কেউ তোমায় তো দেখে না দেখছি। হাসপাতালের লোকে যথেষ্ট করেছে, বাড়িতে সেরকম হয় না। আমাদের অবস্থার লোকের পক্ষে হাসপাতালই ভালো। বৌদিদির বাবা মা কেউ নেই। মা আগেই মারা গিয়েছিলেন, বাবা মারা গিয়েছেন 8 বছর। এ কথা কলকাতাতেই বৌদিদির ভাইয়ের মুখে শুনেছিলাম। বৌদিদির সে ভাইটিকে দেখে আমার মনে হয়েছিল এ নিতান্ত অপদার্থ, তার ওপর নিতান্ত গরিব, বর্তমানে কপর্দকহীন বেকার, তার কিছু করবার ক্ষমতা নেই। বয়সও অল্প, সে কলকাতা ছেড়ে আসেনি, সেখানে চাকুরির চেষ্টা করছে। ভেবে দেখলাম এদের সংসারের ভার এখন আমি না নিলে এতগুলো প্রাণী না খেয়ে মরবে। দাদা এদের একেবারে পথে বসিয়ে রেখে গেছে। কাল কি করে চলবে সে সংস্থানও নেই এদের। তার ওপর দাদার অসুখের সময় কিছু দেনাও হয়েছে। এদের ছেড়ে কোথাও নড়তে পারলুম না শেষ পর্যন্ত। কালীগঞ্জেই থাকতে হলো। এখান থেকে দাদার সংসার অন্য স্থানে নিয়ে গেলাম না, কারণ 8 ঘরাতে এদের নিয়ে যাবার জো নেই। অন্য জায়গায় আমার নিজের রোজগারের সুবিধা না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া দিই কি করে? এ সময় সাহায্য সত্যি সত্যিই পেলুম দাদার সেই মাসিমার কাছ থেকে।
সেই যে বাতাসার কারখানার মালিক কুণ্ডু মশাইয়ের তৃতীয় পক্ষের স্ত্রী, সেবার তিনি আমাদের নিমন্ত্রণ করে খাইয়েছিলেন। এই বিপদের সময় আমাদের কোনো ব্রাহ্মণ প্রতিবেশীর কাছ থেকে সেরকম সাহায্য আসেনি। ক্রমে মাসের পর মাস যেতে লাগলো। সংসার কখনো করিনি, করব না ভেবেছিলাম, কিন্তু যখন এভাবে দাদার ভার আমার ওপর পড়ল, তখন দেখলাম এ এক শিক্ষা। মানুষের দৈনন্দিন অভাব অনটনের মধ্যে দিয়ে, ছোটখাটো ত্যাগ শিকারের মধ্যে দিয়ে, পরের জন্য খাটুনি ও ভাবনার মধ্যে দিয়ে, তুচ্ছ ও অকিঞ্চিতকর পারিপার্শ্বিকের মধ্যে দিয়ে এই যে এতগুলি প্রাণীর সুখ স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার গুরুভার নিজের ওপর নিয়ে সংসার পথে চলার দুঃখ, এই দুঃখের একটা সার্থকতা আছে। আমার জীবন এর আগে চলেছিল শুধু নিজেকে কেন্দ্র করে। পরকে সুখী করে নিজেকে পরিপূর্ণ করার শিক্ষা আমায় দিয়েছে মালতী। পথে বেরিয়ে অনেক শিক্ষার মধ্যে এটিই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কত জায়গায় চাকরি খুঁজলাম। আমি যে লেখাপড়া জানি, বাজারে তার দাম কানাকড়িও না। হাতের কোনো কাজও জানি নে, সপ্তাহতেই আনাড়ি। কুণ্ডু মহাশয় স্ত্রীর সুপারিশ ধরে বাতাসার কারখানাতেই খাতা লেখার কাজ জোগাড় করলাম। এ কাজটা জানতাম। কলকাতায় চাকুরির সময় মেজবাবুদের জমিদারি সেরেস্তায় শিখেছিলাম তাই রক্ষে। কিন্তু তাতে কটা টাকা আসে? বৌদিদির মতো গৃহিণী, তাই ওই সামান্য টাকার মধ্যে সংসার চালানো সম্ভব হয়েছে। ফাল্গুন মাস পড়ে গেল। গাংনাপুরের হাটে আমি কাজে বেরিয়েছি গরুর গাড়ি করে। মাইল 12 দূর হবে। বেগুন পটলের বাজরার ওপরে চটের থলে পেতে নিয়ে আমি আর তনু চৌধুরী বসে। তনু চৌধুরীর বাড়ি নদীয়ার মেহেরপুরে। এখানকার বাজারে সাহেবের পাটের গদির গোমস্তা গাংনাপুরের খরিদ্দারের কাছে মাল দেখাতে যাচ্ছে। গল্প করতে করতে তনু চৌধুরী ঘুমিয়ে পড়ল বাজরার উপরেই। আমি চুপ করে বসে আছি। পথের ধারে গাছে গাছে কচি পাতা গজিয়েছে। ঘেটু ফুলের ঝাড় পথের পাশে, মাঠের মধ্যে সর্বত্র। শেষ রাত্রে বেরিয়েছিলুম। ভোর হবার দেরি নেই। কি সুন্দর ঝিরঝিরে ভোরের হাওয়া। পূব আকাশে জলজলে বৃশ্চিক রাশির নক্ষত্রগুলো বাঁশ বনের মাথায় ঝুঁকে পড়েছে, যেন ওই দ্যুতিমান তারার মণ্ডলী পৃথিবীর সকল সুখ দুঃখের বাস্তবতার বন্ধনের সঙ্গে ঊর্ধ্ব আকাশের সীমাহীন উদার মুক্তির একটা যোগ সেতু নির্মাণ করেছে। যেন আমাদের জীবনের ভারক্লিষ্ট যাত্রাপথের সংকীর্ণ পরিসরের প্রতি নক্ষত্র জগৎ দয়াপরবশ হয়ে জ্যোতির দূত পাঠিয়েছে আমাদের আশার বাণী শোনাতে। যে কেউ উঁচু দিকে চেয়ে দেখবে চলতে চলতে, সেই দেখতে পাবে তার শাশ্বত মৃত্যুহীন রূপ। যে চিনবে, যে বলবে আমার সঙ্গে তোমার আধ্যাত্মিক যোগ আছে, আমি জানি আমি বিশ্বের সকল সম্পদের, সকল সৌন্দর্যের, সকল কল্যাণের উত্তরাধিকারী, তার কাছেই ওর বাণী সার্থকতা লাভ করবে। এই প্রস্ফুট বনকুসুম গন্ধ আমার মনে মাঝে মাঝে কেমন একটা বেদনা জাগায়, যেন কি পেয়েছিলুম হারিয়ে ফেলেছি। এই উদীয়মান সূর্যের অরুণ রাগ অতীত দিনের কত কথা মনে এনে দেয়। সব সময় আমি সেসব কথা মনে স্থান দিতে রাজি হইনি। অতীত আঁকড়ে ধরে বসে থাকা আমার রীতি নয়। তাতে দুঃখ বাড়ে, বই কমে না। হঠাৎ দেখি অন্যমনস্ক হয়ে কখন ভাবছি, দ্বারবাসিনীর আখড়া থেকে সেই ভোরে যে আমি চুপি চুপি পালিয়ে এসেছিলাম, কাউকে না জানিয়ে। মালতীকে তো একবার জানালে পারতাম। মালতীর ওপর এতটা নিষ্ঠুর আমি হয়েছিলুম কেমন করে? ও কথা চেপে যাই, মন থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করি। আগে যতটা কষ্ট হতো এসব চিন্তায়, এখন আর অতটা হয় না, এটা বেশ বুঝতে পারি। মালতীকে ভুলে যেতে থাকি, কিছুদিন পরে আরও যাব। এক সময় যে এত কাছে এসে দাঁড়িয়েছিল, সে আজ সপ্তসিন্ধু পারের দেশের রাজকন্যার মতো অবাস্তব হয়ে আসছে। হয়তো একদিন একেবারেই ভুলে যাব। জীবন চলে নিজের পথে, নিজের মর্জি মতো। কারো জন্য সে অপেক্ষা করে না। মাঝে মাঝে মনে আনন্দ আসে যখন ভাবি, বহুদিন আগে রাড়ের বননীল দিগ্বলয়ে ঘেরা মাঠের মধ্যে যে দেবতার স্বপ্ন দেখেছিলুম, তিনি আমায় ভুলে যাননি। তাঁরই সন্ধানে বেরিয়েছিলাম, তিনি পথও দেখিয়েছিলেন। এই অনুদার রুদ্ধগতি জীবনেও তিনি আমার মনে আনন্দের বাণী পাঠিয়েছেন। এতেও ঠিক বলা হলো না। সে আনন্দ যখন আসে,
তখন আমি নিজেকে হারিয়ে ফেলি। তখন কি বলি, কি করি, কিছু জ্ঞান থাকে না। সে এক অন্য ব্যাপার। আজও ঠিক তাই হলো। আমি হঠাৎ পথের ধারে একটা ঝোপের ছায়ায় নেমে পড়লুম গাড়ি থেকে। তনু চৌধুরী বললে, ও কি, উঠে এসো। তনু চৌধুরী জানে না আমার কি হয় মনের মধ্যে এসব সময়। কারো সাহচর্য এসব সময় আমার অসহ্য হয়। কারো কথায় আমি কান দিতে পারিনি। আমার সকল ইন্দ্রিয় একটা অনুভূতির কেন্দ্রে আবদ্ধ হয়ে পড়ে। একবার চাই শালিকের ছানাগুলো খাদ্যকণা খুঁটে খাচ্ছে যেদিকে, তাদের অসহায় পক্ষভঙ্গিতে কি যেন লেখা আছে। একবার চাই তিসি ফুলের রঙের আকাশের পানে, ঝলমল প্রভাতের সূর্য কিরণের পানে, শস্য শ্যামল পৃথিবীর পানে। কি রূপ! এই আনন্দের মধ্যে দিয়ে আমার দ্বিজত্ব এক গৌরব সমৃদ্ধ পবিত্র নবজন্ম। মনে মনে বলি, আপনি আমায় এরকম করে দেবেন না। আমায় সংসার করতে দিন ঠাকুর। দাদার ছেলে মেয়েরা, বৌদিদি আমার মুখের দিকে চেয়ে থাকে ওদের অন্নের জন্য। ওদের আমি তো ফেলে দিতে পারবো না। এখন আমায় এরকম নাচাবেন না। বৈকালের দিকে পায়ে হেঁটে গাংনাপুরের হাটে পৌঁছলাম। তনু চৌধুরী আগে থেকে ঠিক করেছে আমার মাথা খারাপ। রাস্তার মধ্যে নেমে পড়লাম কেন ওরকম। ফিরবার পথে সন্ধ্যার রাঙা মেঘের দিকে চেয়ে কেবলই মনে হলো ভগবানের পথ ওই পিঙ্গল ও পাটল বর্ণের মেঘ পর্বতের ওপারে কোনো অজানা নক্ষত্রপুরীর দিকে নয়। তার পথ আমি যেখান দিয়ে হাঁটছি, ওই কালু গাড়োয়ান যে পথ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, এ পথেও। আমার এই পথে আমার সঙ্গে পা ফেলে তিনি চলেছেন এই মুহূর্তে। আমি আছি, তাই তিনি আছেন। যেখানে আমার অসাফল্য, সেখানে তাঁরও অসাফল্য। আমার যেখানে জয়, সেখানে তাঁরও জয়। আমি যখন সুন্দরের স্বপ্ন দেখি, ছোট ছোট ছেলে মেয়েদের আদর করি, পরের জন্য খাটি, তখন বুঝি ভগবানের বিরাট শক্তির সপক্ষে আমি দাঁড়িয়েছি, বিপক্ষে নয়। এই নীল আকাশ, অগ্নিকেতন, উল্কাপুঞ্জ, বিদ্যুৎ আমায় সাহায্য করবে। বিশ্ব যেন সবসময় প্রাণপণে চেষ্টা করছে শিব ও সুন্দরের মধ্যে নিজের সার্থকতাকে খুঁজতে, কিন্তু পদে পদে সে বাধা পাচ্ছে কি ভীষণ। বিশ্বের দেবতা তবুও হাল ছাড়েনি। তিনি অনন্ত ধৈর্যে পথ চেয়ে আছেন। নীরব সেবাব্রত সূর্য চন্দ্র আশায় আশায় আছে, সমগ্র অদৃশ্য লোক চেয়ে আছে। আমিও ওদের পক্ষে থাকব। বিশ্বের দেবতার মনে দুঃখ দিতে পারবো না। জীবনে মানুষ ততক্ষণ ঠিক শেখে না অনেক জিনিসই, যতক্ষণ সে দুঃখের সম্মুখীন না হয়। আগে স্রোতের শ্যাওলার মতো ভেসে ভেসে কত বেরিয়েছি জীবন নদীর ঘাটে ঘাটে। তট প্রান্তবর্তী যে মহিরুহটি শত স্মৃতিতে তিলে তিলে বর্ধিত হয়ে স্নানার্থিনীদের ছায়া শীতল আশ্রয় দান করেছে, সে হয়তো বৈচিত্র্য চায়নি তার জীবনে, কিন্তু একটি পরিপূর্ণ শতাব্দীর সূর্য তার মাথায় কিরণ বর্ষণ করেছে। তার শাখা প্রশাখায় ঋতুতে ঋতুতে বনবিহঙ্গের কৌতুক বিলাস কলকাকলি নিজের আশ্রয় খুঁজে পেয়েছে। তার মৃদু ও ধীর পরার্থমুখী গম্ভীর জীবনধারা নীল আকাশের অদৃশ্য আশীর্বাদ তলে এই একটি শতাব্দী ধরে বয়ে এসেছে। বৈচিত্র্য যেখানে হয়তো আসেনি, গভীরতায় সেখানে করেছে বৈচিত্র্যের ক্ষতিপূরণ। প্রতিদিনের সূর্য শুকতারার আলোকোজ্জ্বল রাজপথে রাঙা ধুলি উড়িয়ে রজনীর অন্ধকারে অদৃশ্য হন। প্রতিদিনই সেই সন্ধ্যায় আমার মনে কেমন এক প্রকার আনন্দ আসে। দেখি যে পুকুরের ধারে বর্ষার ব্যাঙের ছাতা সূর্যের অমৃত কিরণে বড় হয়ে পুষ্ট হয়ে উঠেছে। দেখি উইয়ের ঢিবিতে নতুন পাখা ওঠা উইয়ের দল অজানা বায়ুরোগ ভেদ করে হয়েছে মরণের যাত্রী। শরতের কাশবন জীবন সৃষ্টির বীজ দূরে দূরে দিক দিগন্তে ছড়িয়ে দিয়ে রিক্ততার মধ্যেই পরম কাম্য সার্থকতাকে লাভ করেছে। দারিদ্র্য বা কষ্ট তুচ্ছ, পৃথিবীর সমস্ত বিলাস লালসাও তুচ্ছ। আমি কিছুই গ্রাহ্য করি নে, যদি এই জাগ্রত চেতনাকে কখনো না হারাই। যদি হে বিশ্ব দেবতা বাল্যে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘাকে যেমন সকালবেলাকার সূর্যের আলোর সোনার রঙে রঞ্জিত হতে দেখতুম, তেমনি যদি আপনি আমার ভালোবাসার রঙে আমার প্রাণ রাঙিয়ে তোলেন, আমিও আপনাকে ভালোবাসি যদি, তবে সকল সংকীর্ণতাকে দুঃখকে জয় করে আমি আমার বিরাট চেতনার রথচক্র চালিয়ে দিই শতাব্দীর পথে।
জন্মকে অতিক্রম করে মৃত্যুর পানে, মৃত্যুকে অতিক্রম করে আবার আনন্দ ভরা নবজন্মের কোনো অজানা রহস্যের আশায়। দাদার মৃত্যুর মাস তিনেক পরে বাতাসার কারখানার কুণ্ডুমশাই হঠাৎ মারা গেলেন। এতে আমাকে বিপদে পড়তে হলো। কুণ্ডুমশাইয়ের প্রথম পক্ষের ছেলেরা এসে কারখানা ও বাড়িঘর দখল করলে। কুণ্ডুমশাইয়ের তৃতীয় পক্ষের স্ত্রীকে নিতান্ত ভালো মানুষ পেয়ে মিষ্টি কথায় ভুলিয়ে তার হাতে 1002 নগদ টাকা বার করে নিলে। টাকাগুলো হাতে না আসা পর্যন্ত ছেলেরা বউয়েরা সৎ শাশুড়িকে খুব সেবা যত্ন করেছিল। টাকা হস্তগত হওয়ার পরে ক্রমে ক্রমে তাদের মূর্তি গেল বদলে। যা দুর্দশা তার শুরু করলে ওরা। বাড়ির চাকরানির মতো খাটাতে লাগলো, গালমন্দ দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি একদিন গোপনে বললাম, মাসিমা, পঞ্চুকে ডাকঘরের পাসবই দিও না বা কোনো সই চাইলে দিও না। তুমি অত বোকা কেন তাই ভাবি। আগের টাকাগুলো ওদের হাতে দিয়ে বসলেই বা কি বুঝে। ডাকঘরের পাসবইয়ের জন্য পঞ্চু অনেক পীড়াপিড়ি করেছিল। শেষ পর্যন্ত হয়তো মাসিমা দিয়েই দিত। আমি সেখানা নিজের কাছে এনে রাখলাম গোপনে। কত টাকা ডাকঘরে আছে না জানতে পেরে পঞ্চু আরো ক্ষেপে উঠল। বেচারি দুর্দশার একশেষ করে তুললে। কুণ্ডুমশাই স্ত্রীর বড় সাধ ছিল, সৎ ছেলেরা তাকে মা বলে ডাকে। সে সাধ তারা ভালো করেই মেটালে। একদিন আমার চোখের সামনে সৎ মাকে ঝগড়া করে খিড়কি দৌড় দিয়ে বাড়ির বার করে দিলে। আমি মাসিমাকে নিজের বাড়িতে নিয়ে এলাম। চিঠি লিখে তার এক দুঃসম্পর্কের ভাইকে আনালাম। সে এসে মাসিমাকে নিয়ে গেল। আমার অসাক্ষাতে মাসিমা আবার বৌদিদির হাতে একখানা 100 টাকার নোট গুজে দিয়ে বলে গেল যাবার সময়, জিতু মাসিমা বলেছিল আমি তিলির মেয়ে, কিন্তু বেঁচে থাকছে, ছেলের কাজ করেছে। আমার জন্যই তার কারখানার চাকরিটা গেল। যতদিন অন্য কিছু না হয় এতে চালিয়ে নিও বৌমা। আমি দিচ্ছি, এতে কিছু মনে করো না। আমার 3 কুলে কেউ নেই। নিতুর বইয়ের হাতে দিয়ে সুখ যদি পাই, তা থেকে আমায় নিরাশ করো না। পঞ্চু কারখানা থেকে আমায় ছাড়িয়ে দিলেও আমি আর একটা দোকানে চাকরি পেলাম সেই মাসেই। সৎ মায়ের সঙ্গে ওরকম ব্যবহার করার দরুন কালীগঞ্জে কেউই ওদের ওপর সন্তুষ্ট ছিল না। মাসিমার অমায়িক ব্যবহারে সবাই তাকে ভালোবাসত। তবে পঞ্চুদের টাকার জোর ছিল, সব মানিয়ে গেল। ইতিমধ্যে একদিন সীতার শ্বশুরবাড়ি গেলাম সীতাকে দেখতে। দাদা মারা যাওয়ার পরে ওর সঙ্গে আমার দেখা হয়নি, কারণ একবেলার জন্য ওরা সীতাকে পাঠাতে রাজি হয়নি। সীতা দাদার নাম করে অনেক চোখের জল ফেললে। দাদার সঙ্গে ওর শেষ দেখা মায়ের মৃত্যুর সময়। তারপর আমার নিজের কথা অনেক জিজ্ঞেস করলে। সন্ধ্যাবেলায় ও রান্নাঘরে বসে রাঁধছিল, আমি কাছে বসে গল্প করছিলাম। ওর শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। বসত বাটিটা বেশ বড়ই বটে, কিন্তু বাস করবার উপযুক্ত কুঠুরি মাত্র 4টি। তাদেরও নিতান্ত জীর্ণ অবস্থা। চুনবালি খসা দেওয়াল, কার্নিশের ফাটলে বট অসত্যের গাছ। রান্নাঘরের একদিকের ভাঙা দেওয়াল বাঁশের চাঁচ দিয়ে বন্ধ। কার্তিক মাসের হিম তাতে আটকাচ্ছে না। সীতার বড় যা ওদিকে আর একটা উনুনে মাটির খুলিতে টাটকা খেজুর রস জাল দিচ্ছিলেন। তিনি বললেন, যা হবার হয়ে গেল ভাই, এইবার তুমি একটা বিয়ে করো দেখি। এই গাঁয়ে বাড়ুজ্জে বাড়িতে ভালো মেয়ে আছে, যদি মত দাও কালই মেয়ে দেখিয়ে দিই। সীতা চুপ করে রইল। আমি বললাম, একটা সংসার ঘাড়ে পড়েছে, তাই অতি কষ্টে চালাই। আবার আর একটা সংসার চালাবো কোথা থেকে দিদি? সীতা বললে, বিয়ে আর কাউকে করতে বলি নে মেজদা। এই অবস্থায় বড়দারও বিয়ে করা উচিত হয়নি, তোমারও হবে না। তার চেয়ে তুমি সন্ন্যাসী হয়ে বেড়াচ্ছিলে, ঢের ভালো করেছিলে। আচ্ছা মেজদা, তুমি নাকি খুব ধার্মিক হয়ে উঠেছ সবাই বলে। আমি হেসে বললাম, অপরের কথা বিশ্বাস করিস নাকি তুই? পাগল, ধার্মিক হলেই হলো অমনি না? আমি কি ছিলাম না ছিলাম তুই তো সব জানিস সীতা। আমার ধাতে ধার্মিক হওয়া সয় না। তবে আমার জীবনের আর একটা কথা তুই জানিস নে, তোকে বলি শোন। ওদের মালতীর কথা বললুম। দুজনেই এক মনে শুনলে। ওর বড় যা বললে, এই তো ভাই, মনের মতো মানুষ তো পেয়েছিলে, ওরকম ছেড়ে এলে কেন?
আমি বললাম, সে একতরফা, তাতে দুঃখই বাড়ে, আনন্দ পাওয়া যায় না। সীতা তো সব শুনলি, তোর কি মনে হয়? সীতা মুখ টিপে হেসে বললে, একতরফা বলে মনে হয় না। তোমার সঙ্গে অত মিশত না তাহলে, বা তোমার সঙ্গে কোথাও যেত না। একটু চুপ করে থেকে বললে, তুমি আর একবার সেখানে যাও মিস্তা। আমি ঠিক বলছি, তুমি চলে আসবার পরেই সে বুঝতে পেরেছে তার আখড়া নিয়ে থাকা ফাঁকা কাজ। ছেলে মানুষ, নিজের মন বুঝতে দেরি হয়। এইবার একবার যাও, গিয়ে তাকে নিয়ে এসো তো। সীতা নিজের কথা বিশেষ কিছু বলে না, কিন্তু ওর এই শান্ত মৌনতার মধ্যে ওর জীবনের ট্র্যাজেডি লেখা রয়েছে। ওর স্বামী সত্যিই অপদার্থ, সংসারে যথেষ্ট দারিদ্র্য, কখনো বাড়ি থেকে বেরিয়ে 2 পয়সা আনবার চেষ্টা করবে না। এক ধরনের নিষ্কর্মা লোকেরা মনের আলস্য ও দুর্বলতা প্রসূত ভয় থেকে পূজা আচ্চার প্রতি অনুরক্ত হয়ে পড়ে। সীতার স্বামীও তাই। সকালে উঠে ফুল তুলে পুজো করবে, স্নানের সময় ভুল সংস্কৃত স্তব পাঠ করবে, সব বিষয়ে বিধান দেবে, উপদেশ দেবে। একটু আদা চা খেতে চাইলাম, সীতাকে বারণ করে বলে দিলে রবিবারে আদা খেতে নেই। দুপুরে খেয়ে উঠেই বিছানায় গিয়ে শোবে, বিকেল 4টে পর্যন্ত ঘুমোবে। এত ঘুমোতেও পারে। এদিকে আবার 9টা বাজতে না বাজতে রাত্রে বিছানা নেবে। সীতা বই পড়ে বলে তাকে যথেষ্ট অপমান সহ্য করতে হয়। বই পড়লে মেয়েরা কুলোটা হয়, শাস্ত্রে নাকি লেখা আছে। দেখলাম লোকটা অত্যন্ত দুর্মুখ বটে। কথায় কথায় আমার মুখে একবার যীশুখ্রিস্টের নাম শুনে নিতান্ত অসহিষ্ণু ও অভদ্রভাবে বলে উঠল, ওসব ম্লেচ্ছ ঠাকুর দেবতার নাম করো না এখানে, এটা হিন্দুর বাড়ি, ওসব নাম এখানে চলবে না। সীতার মুখের দিকে চেয়ে চুপ করে রইলাম, নইলে এই কথার পর এ বাড়িতে আমি আর জলস্পর্শ করতাম না। সীতা ওবেলা পায়েস পিঠে খাওয়াবার আয়োজন করেছে আমি জানি। তার আদরকে প্রত্যাখ্যান করতে কিছুতেই মন সরল না। আমি রাগ করে চলে গেলে ওর বুকে বড় বিঁধবে। ওকে একেবারেই আমরা জলে ভাসিয়ে দিয়েছি সবাই মিলে। সীতা একটাও অনুযোগের কথা উচ্চারণ করলে না, কারুর বিরুদ্ধেই না। বৌদিদিকে বসে বসে একখানা লম্বা চিঠি লিখলে, আসবার সময় আমার হাতে দিয়ে বললে, আমায় পাঠাবে না কালীগঞ্জে। তুমি মিছে বলে কেন মুখ নষ্ট করবে মিস্তা? দরকার নেই। তারপর জল ভরা হাসি হাসি চোখে বললে, আবার কবে আসবে? ভুলে থেকো না মেজদা, শিগগির আবার এসো। পথে আস্তে আস্তে দুপুরের রোদে একটা গাছের ছায়ায় বসে ওর কথাই ভাবতে লাগলুম। ওমপ্লাঙের মিশন বাড়ির কথা মনে পড়ল। মেমেরা সীতাকে কত কি ছুঁচের কাজ, উলবোনার কাজ শিখিয়েছিল যত্ন করে। কাঠ রোডের ধারে নদী খাতের মধ্যে বসে আমি আর সীতা কত ভবিষ্যতের উজ্জ্বল ছবি এঁকেছি ছেলে মানুষই মনে। কোথায় কি হয়ে গেল সব। মেয়েরাই ধরা পড়ে বেশি। জগতের দুঃখের বোঝা ওদেরই বইতে হয় বেশি করে। সীতার দশা যখনই ভাবি তখনই তাই আমার মনে হয়। মনটাতে আমার খুব কষ্ট হয়েছে সীতার স্বামীর একটা কথায়। সে আমায় লক্ষ্য করে একটা শ্লোক বললে কাল রাত্রে। তার ভাবার তো এই, গাছে অনেক লাউ ফলে, কোনো লাউয়ের খোলে কৃষ্ণ নাম গাইবার একতারা হয়, কোনো লাউ আবার বাবুর্চি রাঁধে গোমাংসের সঙ্গে। তার বলবার উদ্দেশ্য, আমি হচ্ছি শেষোক্ত শ্রেণীর লাউ। কেননা আমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের আচার মানিনি, দেবদেবীর পুজো আচ্ছা করিনে ওর মতো। ওইসব কারণে ও আমাকে অত্যন্ত কৃপার চক্ষে দেখে বুঝলাম, এবং বোধহয় নিজেকে মনে মনে হরিনামের একতারা বলেই ভাবে। ভাবুক, তাতে আমার আপত্তি নেই। কিন্তু তার মতের সঙ্গে মিল না হলেই সে যদি আমায় ঘৃণা করে, তবে আমি নিতান্ত নাচার। কোন অপরাধে আমি বাবুর্চির হাতে রাঁধা লাউ? ছেলেবেলায় হিমালয়ের ওক পাইন বনে তপস্যা স্তব্ধ কাঞ্চনজঙ্ঘার মূর্তিতে ভগবানের অন্য রূপ দেখেছিলাম তাই? রাঢ় দেশের নির্জন মাঠের মধ্যে সন্ধ্যায় সেবার সেই এক অপরূপ দেবতার ছবি মনে এঁকে গিয়েছে তাই? সেই অজানা নামহীন দেবতাকে উদ্দেশ্য করে বলি, যে যা বলুক, আমি আচার মানি নে, অনুষ্ঠান মানি নে, সম্প্রদায় মানি নে, কোনো সাম্প্রদায়িক ধর্মমত মানি নে, গোঁড়ামি মানি নে। আমি আপনাকে মানি, আপনাকে ভালোবাসি, আপনার এই বননীল দিগন্তের রূপকে ভালোবাসি।
বিশ্বের এই পথিক রূপকে ভালোবাসি। আমার এই চোখ, এই মন জন্ম জন্মান্তরেও এই রকম রেখে দেবেন। কখনো যেন ছোট করে আপনাকে দেখতে শিখিনি। আর আমার উপাসনার মন্দির এই মুক্ত আকাশের তলায় যেন চিরযুগ অটুট থাকে। এই ধর্মই আমার ভালো। বাড়ি ফিরে দেখি বৌদিদি অত্যন্ত অসুখে পড়েছে। মহা বিপদে পড়ে গেলাম। কারো সাহায্য পাইনি। ছেলে মেয়েরা ছোট ছোট। দাদার বড় মেয়েটি 8 বছরের হলো। সে সমস্ত কাজ করে। আমি রাঁধি, আবার বৌদিদির সেবা শুশ্রূষা করি। রোগিণীর ঠিকমতো সেবা পুরুষের দ্বারা সম্ভব নয়। তবু আমি আর খুকিতে মিলে যতটা পারি করি। বৌদিদির অসুখ দিন দিন বেড়ে উঠতে লাগলো। সংসারে বিশৃঙ্খলার এক শেষ। বৌদিদি অচৈতন্য হয়ে বিছানায় শুয়ে, ছেলে মেয়েরা যা খুশি তাই করছে। ঘরের জিনিসপত্র ভাঙছে, ফেলছে, ছড়াচ্ছে। এখানে নোংরা, ওখানে অপরিষ্কার। কোন জিনিস কোথায় থাকে কেউ বলতে পারে না। হঠাৎ অসময়ে আবিষ্কার করি ঘড়ায় খাবার জল নেই, কি লণ্ঠন জ্বালাবার তেল নেই। বাজার নিকটে নয়, অন্তত 1.5 মাইল দূরে, এবং বাজারে যেতে হবে আমাকেই। সুতরাং বেশ বোঝা যাবে অসময়ে এসব আবিষ্কারের অর্থ কি। প্রায় 1 মাস এইভাবেই কাটল। এই 1 মাসের কথা ভাবলে আমার ভয় হয়। আমি জানতুম না কখনো যে জগতে এত দুঃখ আছে বা সংসারের দায়িত্ব এত বেশি। রাত দিন কখন কাটে ভুলে গেলাম। দিন বার তারিখের হিসেব হারিয়ে ফেলেছিলুম। কলের পুতুলের মতো ডাক্তারের কাছে যাই, রোগীর সেবা করি, চাকরি করি, ছেলে মেয়েদের দেখাশোনা করি। এই দুঃসময় দাদার 8 বছরের মেয়েটা আমাকে অদ্ভুত সাহায্য করলে। সে নিজে রাঁধে, মায়ের পথ্য তৈয়ারি করে, মায়ের কাছে বসে থাকে। আমি যখন কাজে বেরিয়ে যাই ওকে বলে যাই ঠিক সময়ে ওষুধ খাওয়াতে কি পথ্য দিতে। মেজাজ আমার কেমন খারাপ হয়ে গিয়েছিল বোধহয়। একদিন কোথা থেকে এসে দেখি রোগিণীর সামনে ওষুধের গ্লাসে ওষুধ রয়েছে। খুকিকে বলে গিয়েছি খাওয়াতে, কিন্তু সে ওষুধ গ্লাসে ঢেলে মায়ের পাশে রেখে দিয়ে কোথায় চলে গিয়েছে। দেখে হঠাৎ রাগে আমার আপাদমস্তক জ্বলে উঠল। আর ঠিক সেই সময় খুকি আঁচলে কি বেঁধে নিয়ে ঘরের মধ্যে ঢুকল। আমি রুক্ষ সুরে বললাম, খুকি এদিকে এসো। আমার গলার সুর শুনে খুকির মুখ শুকিয়ে গেল ভয়ে। সে ভয় ভয়ে 2-1 পা এগিয়ে আসতে লাগলো, বরাবর আমার চোখের দিকে চোখ রেখে। আমি বললাম, তোর মাকে ওষুধ খাওয়াসনি কেন? কোথায় বেরিয়েছিলি বাড়ি থেকে? সে কোনো জবাব দিতে পারল না। ভয়ে নীলবর্ণ হয়ে আমার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ কি যে রাগ হলো চণ্ডালের মতো, তাকে পাখার বাঁট দিয়ে আথালি পাথালি মারতে লাগলাম। প্রথম ভয়ে মার খেয়েও সে কিছু বললে না। তারপরে আমার মারের বহর দেখে সে ভয়ে কেঁদে উঠে বললে, ও কাকাবাবু, আপনার পায়ে পড়ি, আমায় আর মারবেন না, আর কখনো এমন করব না। তার হাতের মুঠো আলগা হয়ে আঁচলের প্রান্ত থেকে 2টো মুড়ি পড়ে গেল মেঝেতে। সে মুড়ি কিনতে গিয়েছিল 1 পয়সায়, খিদে পেয়েছিল বলে। ভয় তাও যেন তার মনে হচ্ছে কি অপরাধী সে করে ফেলেছে। আমার জ্ঞান হঠাৎ ফিরে এলো। মুড়ি কটা মেঝেতে পড়ে যাবার ওই দৃশ্য দেখে বোধহয়। নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বার হয়ে এলাম। সমস্ত দিন ভাবলাম, ছি, এ কি করে বসলাম? 8 বছরের কচি মেয়েটা সারাদিন ধরে খাটছে, 1 পয়সার মুড়ি কিনতে গিয়েছে, আর তাকে এমনি করে নির্মমভাবে প্রহার করলাম কোন প্রাণে? জীবনে কত লোকের কত বিচার করেছি তাদের দোষগুণের জন্যে। দেখলাম কাউকে বিচার করা চলে না। কোন অবস্থায় পড়ে কে কি করে সে কথা কি কেউ বুঝে দেখে? বৌদিদির অসুখ ক্রমে অত্যন্ত বেড়ে উঠল। দিন দিন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলো দেখে ভয়ে আমার প্রাণ উড়ে যাচ্ছে। এদিকে এক মহা দুশ্চিন্তা এসে জুটল। যদি বৌদিদি নাই বাঁচে, এই ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমি কি করব? বিশেষ করে কোলের মেয়েটাকে নিয়ে কি করি? ছোট্ট খুকি মোটেই 10 মাসের। কি সুন্দর গড়ন মুখ, কি চমৎকার মিষ্টি হাসি। এই 1.5 মাস তার অযত্নের একশেষ হচ্ছে। উঠোনের নারকোল তলায় চটের থলে পেতে তাকে রোদ্দুরে শুইয়ে রাখা হয়। বড় খুকি সবসময় তাকে দেখতে পারে না। কাঁদলে দেখবার লোক নেই। মাতৃস্তন্য বন্ধ এই 1.5 মাস। হরলিক্স খাইয়ে অতি কষ্টে চলছে। রাত্রে আমার পাশে তাকে শুইয়ে রাখি।
মাঝরাত্রে উঠে এমন কান্না শুরু করে মাঝে মাঝে, ঘুমের ঘোরে উঠে তাকে চাপড়ে চাপড়ে ঘুম পাড়াই। বড় খুকিকে আর ওঠাই নেই। রাত্রে তো প্রায় ঘুম হয় না, রোগীকে দেখাশোনা করতেই রাত কাটে। মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়ি। পাড়ায় এত বৌঝি আছে দেখে বিস্মিত হয়ে গেলাম। কেউ কোনোদিন বলে না খুকিকে নিয়ে গিয়ে একবার মায়ের দুধ দিই। আমি একা একা কত দিকে যাব? তাছাড়া আমার হাতের পয়সাও ফুরিয়েছে। এই 1.5 মাসের মধ্যে সংসারের রূপ একেবারে বদলে গিয়েছে আমার চোখে। আমি ক্রমেই আবিষ্কার করলাম, মানুষ মানুষকে বিনা স্বার্থে কখনো সাহায্য করে না। আমি দরিদ্র, আমার কাছে কারুর কোনো স্বার্থের প্রত্যাশা নেই। কাজেই আমার বিপদে কেউ উঁকি মেরেও দেখতে এলো না। না আসুক, কিন্তু কোলের খুকিটাকে নিয়ে যে বড় মুশকিলে পড়ে গেলাম। ও দিন দিন আমার চোখের সামনে রোগা হয়ে যাচ্ছে। ওর অমন কাঁচা সোনার রঙের ননির পুতুলের মতো খুদে দেহটিকে যেন কালি মেরে দিচ্ছে দিন দিন। কি করব ভেবে পাইনি। আমি একেবারেই নিরুপায়। স্তন্যদুগ্ধ আমি ওকে দিতে তো পারি নে। কিন্তু এর মধ্যে আবার মুশকিল এই হলো যে স্তন্যদুগ্ধ তো দূরের কথা, গরুর দুধও গ্রামে পাওয়া দুষ্কর হয়ে উঠল। গোয়ালারা ছানা তৈরি করে কলকাতায় চালান দেয়, দুধ কেউ বিক্রি করে না। একজন গোয়ালার বাড়িতে দুধের বন্দোবস্ত করলাম। সে বেলা 12টা-1টার এদিকে দুধ দিত না। খুকি খিদেতে ছটপট করত, কিন্তু চুপ করে থাকত, একটুও কাঁদত না। আমার বুড়ো আঙুলটা ধরে তার মুখের কাছে সে সময় ধরলেই সে কচি অসহায় হাত দুটি দিয়ে আমার আঙুলটা তার মুখের মধ্যে পুরে দিয়ে ব্যগ্র ক্ষুধার্তভাবে চুষত। তা থেকেই বুঝতাম মাতৃস্তন্য বঞ্চিত এই হতভাগ্য শিশুর স্তন ক্ষুধার পরিমাণ। ওকে কেউ দেখতে পারে না। 2-1টি পাড়ার মেয়ে যারা বেড়াতে আসত তারা ওকে দেখে নানান রকম মন্তব্য করত। ওর অপরাধ এই যে ও জন্মাতেই ওর বাবা মারা গেল, ওর মা শক্ত অসুখে পড়ল। খুকির একটা অভ্যাস যখন তখন হাসা, কেউ দেখুক আর নাই দেখুক। সে আপন মনে ঘরের আড়ার দিকে চেয়ে ফিক করে একগাল হাসবে। তার সে ক্ষুধাশীর্ণ মুখের পবিত্র সুন্দর হাসি কতবার দেখেছি। কিন্তু সবাই বলতো, আহা কি হাসে, আর হাসতে হবে না, কে তোমার হাসি দেখছে? উঠোনের নারকোল তলায় চট পেতে রৌদ্রে তাকে শুইয়ে রাখা হয়েছে। কতদিন দেখেছি নীল আকাশের দিকে চোখ দুটি তুলে সে আপন মনে অবোধ হাসি হাসছে। সে অকারণ অপার্থিব হাসি কি অপূর্ব অর্থহীন খুশিতে ভরা। ছোট্ট দেহটি দিন দিন হাড়সার হয়ে যাচ্ছে, অমন সোনার রং কালো হয়ে গেল, তবুও ওর মুখে সেই হাসি দেখছি মাঝে মাঝে। কেন হাসে, কি দেখে হাসে, কে বলবে? একদিন রাত্রে ঘুম ভেঙে দেখি ও খুব চেঁচিয়ে কাঁদছে। মাথা চাপড়াতে চাপড়াতে আবার ঘুমিয়ে পড়ত। বড় খুকিকে বলতাম, একটু দুধ দে তো গরম করে, হয়তো খিদে কাঁদছে। সব দিন রাত্রে আবার দুধ থাকতো না। সেদিন আঙুল চুষিয়ে অনেক কষ্টে ঘুম পাড়াতে হতো। একদিন সকালে ওর কান্না দেখে আর থাকতে পারলাম না। রোগীর সেবা ফেলে 2 ক্রোশ তফাতে একটা গ্রাম থেকে নগদ পয়সা দিয়ে আজ সে দুধ জোগাড় করে নিয়ে এসে ওকে খাওয়ালুম। গোয়ালাকে কত খোসামত করেও বেলা 12টার আগে কিছুতেই দুধ দেওয়ানো গেল না। মানুষ যদি বিবেচনাহীন হয়, নির্বোধ হয়, তবে বাইরে থেকে তাকে পশুর চেয়েও নিষ্ঠুর মনে করা দোষের নয়। যখন খুকির দুধের জন্য আমি সারা গ্রামখানায় প্রত্যেক গোয়ালা বাড়ি খোঁজ নিয়েছি, যদি সকালের দিকে কেউ একটু দুধ দিতে পারে, যে বলেছে হয়তো ওখানে গেলে পাওয়া যাবে, সেখানেই ছুটে গিয়েছি। আগাম টাকা দিতে চেয়েছি, কিন্তু প্রতিবারই বিফল হয়ে ফিরে এসেছি। সে সময় ঠিক আমার পাশের বাড়ি সুরপতি মুখুজ্জের বাড়িতে 1.5 সের করে দুধ হতো। সুরপতি সস্ত্রীক বিদেশে থাকেন, বাড়িতে থাকেন তার বিধবা ভাজ নিজের একমাত্র বিধবা মেয়ে নিয়ে। এদের অবস্থা ভালো, 2 তলা কোঠা বাড়ি, 6-7টা গরু, জমি ভরা ধান ভরা গোলা। সকালে মায়ে ঝিয়ে চা খাবার জন্য দুধ দেওয়া হতো। মেয়েটা নিজেই গায়ে দুইতে জানে। সকালে আধ সের দুধ হয়, দুপুরে বাকি 1 সের। ওরা জানেন যে দুধের জন্য খুকির কি কষ্ট যাচ্ছে। তাদের সঙ্গে আমার এ সম্বন্ধে কথাও হয়েছে অনেকবার। আমায় অনেকবার প্রৌঢ়া মহিলাটি জিজ্ঞেস করেছেন আমি দুধের কোনো সুবিধে করতে পারলাম কিনা। 2-4 দিন সকালে ডেকে আমায় চাও খাইয়েছেন, কিন্তু কখনো বলেননি
এই দুধটুকু নিয়ে গিয়ে খুকিকে খাওয়াও ততক্ষণ। আমি কখনো তাদের বলিনি এই নিয়ে। প্রথমত আমায় বাধো ঠেকেছে, দ্বিতীয়ত আমার মনে হয়েছে এরা সব জেনেও যখন নিজে থেকে দুধের কথা বলেননি, তখন আমি বললেও এরা ছলছুতো তুলে দুধ দেবেন না। তবুও আমি এদের নিষ্ঠুর বা স্বার্থপর ভাবতে পারিনি। বিবেচনাহীনতা ও কল্পনা শক্তির অভাব এদের এরকম করে তুলেছে। কতবার ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছি, ওর কষ্ট আমি আর দেখতে পারিনি, আপনি ওকে একটু দুধ দিন। ওর মুখের সে অবোধ উল্লাসের হাসি প্রতিবার ছুরির মতো আমার বুকে বিঁধেছে। কতবার মনে মনে ভেবেছি, আমি যদি দেশের ডিক্টেটর হতাম তবে আইন করে দিতাম শিশুদের দুধ না দিয়ে কেউ আর কোনো কাজে দুধকে লাগাতে পারবে না। কতবার ভেবেছি, বৌদিদি যদি না বাঁচে এই কচি শিশুকে আমি কি করে মানুষ করব। স্তন্যদুগ্ধ একে কেউ দেবে না এই পাড়া গাঁয়ে, বিলিয়ে দিলেও মেয়ে সন্তান কেউ নিতে চাইবে না, নিতান্ত নিচু জাত ছাড়া। আটঘরাতে থাকতে ছেলেবেলায় এরকম একটা ব্যাপার শুনেছিলুম। গ্রামে শশীপদ ভট্টাচার্যের কেউ ছিল না, এদিকে শিশু দুটি মেয়ে। অবশেষে যদুমুচির বউ এসে মেয়ে দুটিকে নিয়ে গিয়েছিল। এই সোনার খুকিকে সেরকম বিলিয়ে দিতে হবে পরের হাতে? কত বিনিদ্র রজনী কাটিয়েছি ঘুমন্ত শিশুর মুখের দিকে চেয়ে এই ভাবনায়। এই বিপদে আমার প্রায় মনে হয়েছে মালতীর কথা। মালতী আমায় এ বিপদ থেকে উদ্ধার করবে, সে কোনো উপায় বার করবেই। যদি খুকিকে বুকে নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াই, সে চুপ করে থাকতে পারবে না। তার ওপর অভিমান করে চলে এসেছিলাম, দেখা পর্যন্ত করে আসিনি আসার সময়। আর তারপর এতদিন কোনো খোঁজ খবর নিইনি, একখানা চিঠি পর্যন্ত দিইনি। আমার বিপদের সময় সে আমার সব দোষ ক্ষমা করে নেবে। কিন্তু খুকি আমায় সব চিন্তা থেকে মুক্ত করে দিলে। তার যে হাসি কেউ দেখতে চাইতো না, একদিন শেষ রাত্রি থেকে সে হাসি চিরকালের জন্য মিলিয়ে গেল। অল্প দিনের জন্য এসেছিল, কিন্তু বড় কষ্ট পেয়ে গেল। কিছুই সে চায়নি, শুধু একটু মাতৃস্তন্য। কি লোলুপ হয়ে উঠেছিল তার জন্য। তার খুদে খুদে হাত দুটি দিয়ে ব্যগ্রভাবে আমার আঙুলটাকে আঁকড়ে ধরে কি অধীর আগ্রহে সে চুস্ত মাতৃস্তন ভেবে। আমারও কি কম কষ্ট গিয়েছে অবোধ শিশুকে এই প্রতারণা করতে? জগতে কত লোক কত সঙ্গত অসঙ্গত খেয়াল পরিতৃপ্ত করবার সুযোগ ও সুবিধা পাচ্ছে, আর একটি ক্ষুদ্র অস্ফুটবাক শিশুর নিতান্ত ন্যায্য একটা স্বাদ অপূর্ণ রয়ে গেল কেন, তাই ভাবি। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।